একটা ক্যারেক্টার ডেভেলপ করার জন্য তার আশপাশের ক্যারেক্টারকেও প্রপার হতে হয়। সেই প্রপার যদি না হয় তাহলে আসলে ওই ক্যারেক্টারটা বিল্ড আপ হয় না। একটা মানুষের একটু ভুলের জন্য বা বেখাপ্পা যেন না হয়ে যায় তাহলেই আসলে সিনের তাহলে সিনটা ডেভেলপ হবে না আর কি। এবং ওইটা নিশো করার জন্য বেস্ট ট্রাই করে। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে পেয়েছি একজন বাবুকে। তবে এই বাবু যেন তেন বাবু নয়। এবারের ঈদের সফল সিনেমা দাগির বাবু। যারা দাগি দেখেছেন তারা তো বুঝতেই পারছেন তিনি কে। তিনি অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সালেহীন। নতুন সব গল্প নিয়ে কথা বলতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি তাকে। তাহলে চলুন দর্শক, আর ভূমিকা না করে সরাসরি আড্ডায় ঢুক দিই। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি তো এখন বলতে গেলে জাতীয় বাবু হয়ে গেছেন, কারণ অনেকে সিনেমা দেখার পরে আপনার স্বাভাবিক নামের বাইরে গিয়ে চরিত্রের নামে আপনাকে ডাকছেন। কতটা উপভোগ করছেন? হ্যাঁ, অনেক উপভোগ করছি এবং সবাই বলছে যে বাবু, এবং রিসেন্টলি অনেকেই বলছে যে জীবনে কার কার বাবু হয়েছি এরকম কোশ্চেন করছে। তো আসলে উপভোগ্য যে কোনো সিনেমার বা যে কোনো কাজের যখন এরকম রিপারকেশন পাওয়া যায় তখন খুব ভালো লাগে এবং আমি সেটা এনজয় করছি এখন। দাগি সিনেমাটা নিয়ে দেশে এবং দেশের বাইরে খুবই প্রশংসা হচ্ছে আমরা বলবো, এবং দর্শকরা কিন্তু খুবই বলতে গেলে হুমড়ি খেয়েই হলে গিয়ে দেখছেন। আমরা দেশের বাইরে যতগুলো শো চলছে সেটা নিয়ে অনেক পজিটিভ রিভিউ আমরা পাচ্ছি। সবচেয়ে বড় কথা, দাগি নিয়ে আলোচনা হচ্ছে, প্রশংসা পাচ্ছে। এতটা যে অ্যাপ্রিসিয়েশন পাবে এটা কি ভেবেছিলেন, এবং এই ব্যাপারটাকে কতটা উপভোগ করছেন? যখন শুটিং করছিলাম তখন মনে হচ্ছিল যে হচ্ছে ভালো হচ্ছে, কিন্তু আমার ক্যারেক্টারটা নিয়ে যে আসলে এত রেসপন্স পাবো, সবাই যে এতটা বলবে সেটা আমি আসলে সেই সময় বুঝতে পারিনি। মনে হয়েছে ওকে চলে যাবে, কিন্তু এখন খুবই ভালো লাগছে এবং আমি নিজেও আসলে অনেকবার দেখেছি, আমার অনেক বন্ধুরা দেখেছে এবং প্রতিনিয়তই আসলে রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসবো। আমাদের দেশের অনেক অভিনেতারাই রয়েছেন অনেক সময় হতাশ হয়ে পড়েন যে পছন্দ মতো হয়তো চরিত্র পাওয়া যাচ্ছে না, বা যে ধরনের চরিত্রে নিজেকে আরো সুন্দরভাবে এক্সপ্লোর করার জায়গা থাকে সে ধরনের চরিত্রে হয়তো কাস্টেড হচ্ছেন না। কখনো কি এই ধরনের হতাশা আপনাকে গ্রাস করেছে? দেখেন, এইটা তো আসলে এই ইন্ডাস্ট্রিরই রিয়েলিটি। হয়তো আমার চেয়েও অনেক ট্যালেন্টেড অ্যাক্টর আছেন যারা প্রপার ক্যারেক্টার পাচ্ছেন না, বা ক্যারেক্টার পেলেও সেই প্রজেক্টটা ঠিকমতো এক্সপোজ হচ্ছে না, বা সেই প্রজেক্টটার নিয়ে অত আলোচনা হচ্ছে না। তো এইরকম নানামুখী বাস্তবতা নিয়েই আমাদেরকে চলতে হয়। আর আমার আসলে না ওইভাবে কখনো ফ্রাস্ট্রেটিং লাগে না, বা লাগেনিও। হঠাৎ হঠাৎ হয়তো মনে হয়, কিন্তু সেটা খুবই অল্প সময়ের জন্য, সেটার জন্য বড় বিষণ্ণতায় কখনো পড়িনি আর কি। গুণী নির্মাতা শিহাব শাহীনের চমৎকার একটা প্রজেক্ট দাগি, এই সিনেমাতে আপনাকে কেন উনি কাস্ট করলেন কি মনে হয়? সেটা তো জানি না আমি। উনি আমাকে, ওনার টিম আমাকে ডেকেছে, আমি অডিশন দিয়েছি। অডিশন দেওয়ার পর শাহীন ভাই বললেন যে ওকে তুই করবি বাবুটা। তো এই দ্যাটস ইট। এর আগেও তো নির্মাতা শিহাব শাহীনের সাথে আপনি কাজ করেছেন, তখন তো আসলে অন্য জায়গায়। তবে বড় পর্দার কাজের সময় তার সাথে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এর আগে আমি শাহীন ভাইয়ের সাথে নাটক করেছি, সিরিয়াল করেছি, সিঙ্গেল নাটক করেছি। তো হয় কি, নাটকের আয়োজন তো আসলে একটু ছোট, তো সেখানে কমিউনিকেশনটা অনেক মানে সারাক্ষণই হয়তো আমি ডিরেক্টরকে পাচ্ছি এইটা। আর সিনেমার ক্ষেত্রে আয়োজন বড়, ডিরেক্টরকে সবসময় পাওয়া যায় না, কিন্তু যতক্ষণ পাওয়া যায় এত ইন্টেন্সলি পাওয়া যায়, তখন উনি ক্যারেক্টারটা কিভাবে আমি ডিল করব। এবং শাহীন ভাইয়ের কথা আমি আগেও কয়েক জায়গায় বলেছি যে শাহীন ভাই খুব চমৎকার চমৎকার ক্লু দিয়ে দেয় ক্যারেক্টারটাকে তৈরি করার জন্য, বিল্ড আপ এবং রিয়েলিস্টিক করার জন্য। সেইটা যতক্ষণ আমি শাহীন ভাইয়ের সাথে রিহার্সাল করেছি বেশ কয়েকদিন, যখন আমার কাস্টটা ফাইনাল হয়েছে, তারপর আমরা সবাই একসাথে রিহার্সাল করেছি, তখনই বেশ কিছু ইনপুট উনি দিয়েছেন। তারপরে তো সেটে যাওয়ার পর শ্যুট যখন চলছিল তখনকার ডিরেকশন, তখনকার কিভাবে কি করব, সেই সব কিছু মিলিয়ে আসলে সেই এক্সপিরিয়েন্সটা ভালো আর কি। সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বেশ পুরনো ছবি ভাইরাল হতে দেখছি, আজ থেকে বেশ ক বছর আগে, যে অপূর্ব, আফরান নিশো, মনির খান, শিমুল, আপনি ওনাদের সাথে কি একসাথে কোনো কাজ করা হয়েছিল? অপূর্বর সাথে, নিশোর সাথে আলাদা আলাদা করে অনেক কাজ করা হয়েছে, শিমুল ভাইয়ের সাথেও হয়েছে। আর ওই ছবিটা ছিল হচ্ছে আমরা একটা সিরিয়াল করছিলাম, আমি, শিমুল ভাই আর অপূর্ব।
তার পাশেই নিশোর শুটিং ছিল, তো তখন আমাদের একসাথে দেখা হয়ে যায়। তারপরে আমরা বেশ কিছু ছবি তোলা হয় আর কি। বাহ, লাভলি মেমোরিজ, সোনালী দিনের সোনালী ছবি। একদম সেটা অনেক আগের, প্রায় 7-8 বছর আগের ছবি। এবং আমাদের তিনজনের মধ্যেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। শিমুল ভাই তো সিনিয়র ভাই, ওনার সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এক্স্যাক্টলি। আফরান নিশোকে তো আমরা দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় পেয়েছি, মডেলিং এ পেয়েছি, এবং তার সাথে যেহেতু আলাদা করে কাজের এক্সপিরিয়েন্সও আছে, আপনি বললেন বড় পর্দায় যখন কাজ করতে গেলেন আফরান নিশোর মধ্যে কতটা পরিবর্তন আপনি লক্ষ্য করলেন? বড় পর্দার নায়ক হিসেবে উনি নিজেকে কতটা আলাদা করেছেন এই কয় বছরে? পরিবর্তন কি, নিশোর মধ্যে যখন থেকে আমি নিশোকে চিনি তখন থেকে নিশোর যেই ব্যাপারটা স্পেশাল, ও প্রতিনিয়ত ভালো করতে চায়, এবং ওই জায়গা থেকে ওর পরিবর্তন হয়নি, বরং ওইটা আরো প্রগাঢ় হয়েছে। হ্যাঁ, ওটা আরো বেড়েছে ও প্রতিনিয়তই। এবং অনেক অভিনেতার ক্ষেত্রে, মানে এক একজন অ্যাক্টর তো এক এক রকম ফিলোসফি নিয়ে কাজ করে, তো ওরটা তো পুরোপুরি আমি বলতে পারবো না, কিন্তু আমি দেখে যেটা মনে হয়েছে যে ও এই ফিলোসফিটা, যেটা আমিও বিলিভ করি, যে একটা ক্যারেক্টার ডেভেলপ করার জন্য তার আশপাশের ক্যারেক্টারকেও প্রপার হতে হয়। সেই প্রপার যদি না হয় তাহলে আসলে ওই ক্যারেক্টারটা বিল্ড আপ হয় না। তো ওইটা করার জন্য নিশো বেস্ট ট্রাই করে যে তার আশপাশে যারা আছে, যারা মিলে ওই সিনেমাটা বা যারা মিলে ওই সিনটা, সেইটা যেন একদম একটা মানুষের একটু ভুলের জন্য বা একটু কি বেখাপ্পা যেন না হয়ে যায়, তাহলেই আসলে সিনের তাহলে সিনটা ডেভেলপ হবে না আর কি। এবং ওইটা নিশো করার জন্য বেস্ট ট্রাই করে। এবং আমি আরেকটা কথা বলবো যে আমি দাগিতে আমি একটা উইগ ব্যবহার করেছি, যদিও পার্সোনালি উইগ আমার খুব আনকমফোর্টেবল লাগে, তারপরও তো আমি ওইখানে উইগ ব্যবহার করেছি চরিত্রের প্রয়োজনে, ক্যারেক্টারটাকে বিশ্বাসযোগ্য করার জন্য। তা আমার যখন উইগ সেট আপটা হয়, তো একদম উইক সেট আপের শুরু থেকে শেষ পর্যন্ত, সেটার একটা ভিডিও আছে, সেটা হয়তো আমি কখনো ফেসবুকে দিব, শুধুমাত্র নিশো কি পরিমাণ কোঅপারেটিভ সেটা বোঝানোর জন্য। ওই পুরো সেট আপটা নিশো নিজের হাতেই করে দিয়েছে, একদম মানে ভীষণভাবে রিয়ালিস্টিক লেগেছে। এই প্রসঙ্গে একটু আসতে চাই, দুটো সময়কালের গল্প আমরা দেখেছি, দুই ধরনের লুক আপনাকে নিতে হয়েছে। একেবারে আপনার ক্যারেক্টারাইজেশন নিয়ে জানতে চাইবো যে মানিয়ে নিয়েছেন কি করে, এবং মজার বিষয় দুই সময়তেই কিন্তু খুবই বিশ্বাসযোগ্য লেগেছে, যে সময় দুটো আলাদা করা গেছে। ওকে, আমি আসলে ওই আবার বললাম যে এক একজন অ্যাক্টর তো এক একভাবে আসলে ক্যারেক্টার ডিল করে। তো যারা অনেক গুণী অভিনেতা, তারা যেভাবে ক্যারেক্টার, তারা অনেক কিছু ক্যারেক্টারের মধ্যে ইনপুট করে, নতুন জিনিস অ্যাড করে। তো আমার আসলে অত ক্ষমতা নাই আর কি। আমি যেটা করি যে এমন কিছু করি না যেটা করলে মনে হবে না এটাই ক্যারেক্টার না, তো আমি ডিডাক্ট করি আর কি। ওইভাবে মানে আমি যে রাজীব সালেহীন, আমি মানুষ হিসেবে যেরকম, আমার কাছ থেকে যেসব জিনিস বাদ দিলে আসলে একটা জেনারেল মানুষ হয়, সেইটা আমি ট্রাই করি, রাদার অ্যাডিং সামথিং। আচ্ছা, অভিনেত্রী তমা মির্জার সাথে তো এবার প্রথম কাজ করলেন, কো অ্যাক্টর হিসেবে ওনাকে কেমন দেখলেন? খুবই ভালো। তমা মির্জা খুবই ভালো, খুবই ডেডিকেটেড, এবং তার ক্ষেত্রেও সিনটা করার জন্য সে অনেকবার রিহার্সাল করে, এবং কো অ্যাক্টর হিসেবে যেভাবে সাপোর্ট করা লাগে সেই সাপোর্টটা সে করে। আপনি তো এবার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, নিজেরটা ছাড়াও তো বাকি সিনেমাগুলো দেখেছেন নিশ্চয়ই? সবগুলো দেখা হয়নি, কিছু দেখেছি। আচ্ছা, সেটা নিয়ে জানতে চাইবো কি মনে হলো, এবং ভালো একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবার দর্শকরাও কিন্তু সবগুলো সিনেমা নিয়ে ভীষণ আগ্রহী। মুক্তির প্রায় 40 দিন পার হতে চললো, এখনো কিন্তু সিনেমা হলে দর্শকদের ভিড় রয়েছে, যার জন্য আমরা দেখছি স্টার সিনেপ্লেক্সে হলিউডের সিনেমাও খুব একটা জায়গা পাচ্ছে না। এই ব্যাপারটাকে কতটা অ্যাপ্রিসিয়েট করেন? অবশ্যই অ্যাপ্রিসিয়েটিং। আমরা তো সবসময়, অন্তত লাস্ট 15-20 বছর ধরে আমরা এই প্রত্যাশাটাই করছিলাম যে কিভাবে আমাদের সিনেমা আরো বেটার জায়গায় যাবে। অডিয়েন্স কানেকশনটাই সবচেয়ে বেশি আসলে গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে অনেক ট্রাই হয়েছে, কিছু ভালো সিনেমা হয়েছে, কিছু সিনেমা যেগুলো আসলে আমাদের নিজেরই ভালো লাগেনি, কিন্তু মাঝখানে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি একটু হতাশ হয়ে এমন একটা জায়গায় গিয়েছিল যে এইটাকে বলে হচ্ছে যে নিজেরাই নিজেদের প্রশংসা করে দর্শককে আমরা ডেকেছি যে প্লিজ আসেন ভালো সিনেমা, কিন্তু আসলে দর্শক গিয়ে চিটেড হয়েছে। দর্শক গিয়ে মনে করেছে যে আচ্ছা উনি বললেন তাহলে তো ভালো হতে পারে, কিন্তু গিয়ে দেখলেন যে আসলে এই প্রক্রিয়ার কারণে দর্শক আরো কমেছে। তো এরপর এর মধ্যে কিছু ভালো ছবি হয়েছে, সেই ছবিগুলো হয়তো ওরকম কমার্শিয়াল ইম্প্যাক্ট নেই, কিন্তু সিনেমা হিসেবে ভালো, কিন্তু সেই ছবিগুলো আসলে দর্শক দেখেনি বা কোনো রকম আলোচনায় ওভাবে আসেনি।
ওইটা তো একটা হতাশার সময়। তারপর এই লাস্ট 3-4 বছর ধরে নানা প্রোডাকশন হাউস, নানান ডিরেক্টর নতুন নতুন অ্যাপ্রোচে সিনেমা বানাচ্ছে, এবং এই যে সিনেমাগুলো শেষ পর্যন্ত কাজ করছে। এবং আমি আলফাইকে স্পেশালি ধন্যবাদ দিব যে ওরা একের পর এক চমৎকার চমৎকার ভেঞ্চার নিয়ে আসছে, এবং যেগুলো আসলে দর্শককে কানেক্ট করছে। তাদের প্রোডাকশন তৈরি করার প্রসেস থেকে ওইটাকে আসলে যে মার্কেটে আনা, পুরো প্রসেসটার মধ্যে একটা স্মার্টনেস আছে। আমার একটা পয়েন্ট একটু বলার রয়েছে বা অ্যাড করার রয়েছে। আমরা জাস্ট কিছু বছর ধরে দেখছি হুট করে প্রোডিউসার এবং ডিরেক্টররা শুধুমাত্র ঈদেই মানে বিগ বাজেটের সিনেমাগুলো মুক্তি দিতে চাইছেন। কিন্তু আমরা যদি বিগত 10 বছরের একটু রেশিও দেখি, 2016 সালের বিগ হিট আয়নাবাজি, 17তে ঢাকা অ্যাটাক, 18তে দেবী এবং 2022 সালে হাওয়া, এটা তো ব্লকবাস্টার সুপার ডুপার হিট একটা সিনেমা। তখন তো ঈদে মুক্তি দেওয়া হয়নি, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন ডিরেক্টর প্রোডিউসাররা শুধু ঈদ কেন্দ্রিকভাবে এই সিনেমার বাজারটাকে নিয়ে এগোচ্ছেন এবং এই সময়টাতেই শুধু হচ্ছে সিনেমা মুক্তি দিচ্ছেন? ভাই কি মনে হয়? এটা খুবই ভালো প্রশ্ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন কেউ আসলে, যদিও এটা আমি বলতে পারবো না, এটা আমার ধারণা, আমি একটা হাইপোথেটিক্যাল জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে যে যখন কেউ আসলে বড় রেসের ঘোড়া হতে চায়, যে বড় সময় ধরে কাজ করবে, তখন তো তারা এক ধরনের মার্কেট অ্যাসেসমেন্ট করেই নামে আসলে। তো সে চায় যে ওকে প্রথমে সেভ করা, যে আমি একটা সেফ জায়গা থেকে করব, কাজ করব। তো সেই জন্য আসলে ঈদ, কারণ ঈদে প্রচুর মানুষ সিনেমা দেখে, এটা হচ্ছে হ্যাঁ। এবং ঈদে দেখার পরে এটার একটা পজিটিভ জিনিস হচ্ছে এটা, যে এই যে ঈদে দেখছে, তার এখন কিন্তু মানুষ বিলিভ করছে ওকে সিনেমা ভালো হচ্ছে। যখন এই বিলিভটা কনফার্ম হয়ে যাবে, যে পার্সেন্টেজ যখন বাড়তে থাকবে দর্শক আসার, তখন দেখবেন যে আস্তে আস্তে ঈদ ছাড়াও এই প্রোডাকশনগুলো আসবে। কিন্তু শুরুতেই যখন আসলে ওরা ঈদে দিয়ে এক্সপেরিমেন্টটা করছে এবং দর্শককে কানেক্ট করছে, তখন এরকম মানে এই প্রশ্নগুলো তুলে তাদেরকে ডিমোরালাইজ না করা বেটার আমার কাছে মনে হয়। বাহ, এবার একটু অন্য প্রসঙ্গে আসবো। গাজী রাকায়েতের নতুন সিনেমা সি দ্য পারসনে আপনি অভিনয় করেছেন, এই প্রজেক্টটা নিয়ে শুনবো। শুনেছি এটা খুব স্পেশাল একটা জায়গা থেকে তৈরি করা। জি, এটা সিআরপির ফান্ডিং এ তৈরি করা হচ্ছে। এটার স্পেশাল প্রজেক্ট অনেক কারণেই এটা স্পেশাল। কারণ হচ্ছে যে এটা ইস্যু বেসড সিনেমা। একটা অসুখ আছে, এটাকে বলে সিপি, সেরিব্রাল পালসি। তো সেটা জন্মের সময় থেকে শুরু করে জন্মের 6 বছর পর্যন্ত এই সময়টার মধ্যে হয় মানুষের। তো ওটা হলে যে কোনো ধরনের একটা মানে যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে যায় আর কি। তো এই রকম একটা ক্যারেক্টারের জীবনের জার্নি নিয়ে হচ্ছে এই, যেখানে বলা হয়েছে আসলে যে মানুষের বাহিরটা দেখো না, মানুষটিকে দেখো। সিনেমার নামটাও তাই, মানুষটিকে দেখো। তো এটা সিআরপির ফান্ডিংয়ে, এবং সিআরপির যিনি প্রধান ভ্যালেরিয়ান টেইলর, উনি এই সিনেমাতে অভিনয় করেছে। এটা একটা স্পেশাল জিনিস এই সিনেমার। আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে যে এটার যে মূল চরিত্র, 3টা মানুষের গল্প নিয়ে আসলে এই সিনেমাটা। তো ওই 3টা মানুষই সিপি আক্রান্ত, আসলেই সিপি আক্রান্ত, তারাই প্রধান চরিত্রে অভিনয় করেছে। এবার একটু নির্মাতা রাজীব সালেহিনের গল্প শুনতে চাই। শুনেছি সাম্প্রতিক সময়ে আপনি একটা শর্ট ফিল্ম নির্মাণ করেছেন, ওর আদ্যপান্ত শুনবো একটু ছোট্ট করে। শর্ট ফিল্ম, জি, একটা ইনস্টিটিউশনের জন্য, একটা ইনস্টিটিউশন ওরা অ্যাক্টিং কোর্স করায়, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। তো ওখানে একটা শর্ট কোর্স আছে অ্যাক্টিং। তো ওই অ্যাক্টিং কোর্সের পরে তাদের একটা মুক্ত দৈর্ঘ্যের সিনেমা তৈরি করতে হয়। তো সিনেমা ওরাই অভিনয় করে ওখানে। তো তাদেরকে নিয়ে আমি একটা সিনেমা বানিয়েছি। সিনেমাতে কো-ডিরেকশন, আসলে 2জন মিলে ওই সিনেমাটা বানিয়েছি। সিনেমাটার নাম বহমান। আচ্ছা, সেটা হয়তো পাবলিক রিলিজ হবে না, সেটা হয়তো ওখানেই দেখানো হবে আর কি, ওই ইনস্টিটিউশনের ভেতরে। এবার আবারও একটু আপনার কাজের জায়গা নিয়ে একটু জানতে চাই। সাম্প্রতিক সময়ে অভিনয় শিল্পী সংঘের অন্যতম নির্বাচিত যোগ্য সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনি। 3 বছর মেয়াদ এই পদের এবং এই সংঘের। আপনার দায়িত্বের জায়গা থেকে কি কি কর্মপরিকল্পনা রয়েছে যদি বলেন? ওভাবে কর্মপরিকল্পনা আসলে আমি অ্যাক্টর সিকিউরিটি যখন থেকে, মানে অ্যাক্টর সিকিউরিটি তো মাঝখানে অনেকদিন একটু পজ হয়েছিল। 2017 সাল থেকে অ্যাক্টর সিকিউরিটি আবার অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন এবং তারপর থেকে প্রচুর কাজ হচ্ছে। আমরা অ্যাক্টর সিকিউরিটি নিয়ে অনেক কাজ হয়েছে। 2019-এও আমি একবার নির্বাচিত ছিলাম এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। এবার হয়েছি। কর্মপরিকল্পনা বলতে আসলে আমাদের অভিনেতাদের কিন্তু সংকটের অভাব নেই, অনেক সংকট। তো এই সংকটগুলো প্রতিনিয়ত মোকাবেলা, এইটা হচ্ছে প্রথম পরিকল্পনা।
দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যেমন আমরা শুধু অভিনেতা না, আমাদের এই টোটাল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম মানুষেরই আমরা কিন্তু যখন পাসপোর্টে আমাদের পেশা লিখি তখন কিন্তু লিখি আদার্স কিংবা ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সার। তো এইটা তো আসলে এই আদার্স তারপরে আবার ব্যাখ্যা করতে হয় যে এই আদার্সটা আসলে তুমি কি, দেয়ার আর সো মেনি আদার্স। তো ওইটা আমরা নিশ্চিত করতে চাই যে যেন এই নামটা থাকে কোথাও, যেন আমরা অ্যাক্টর, এটা নিশ্চিত করতে চাই। এরপর হচ্ছে আমি সবসময় একটা জিনিস বলতে চাই, আমি এটা আমি বিলিভ করি, সেটা হচ্ছে যে অনেকে বলে যে আমাদের পুরনো সম্মান ফিরিয়ে আনার কথা, এটা অনেকে বলে এবং আমিও এটা চাই যে পুরনো সম্মান ফিরে আসুক, কিন্তু এই সম্মানটা আসলে আমি জোর করে তো আদায় করতে পারবো না। আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে এই তীরটা আমার দিকে, যে আমার আসলে কি কি কমতি আছে যেটার কারণে আমার সম্মানটার জন্য আন্দোলন করতে হয় বা চাইতে হয়। তো আমি সেই জায়গা থেকে চাই যে স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এইসব জায়গায় যদি কাজ করা যায় অভিনেতাদের, এবং সেইগুলো করে যদি আসলে এবং প্রোডাকশন চয়েস করা, সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স কেমন হবে, এইসব যদি একটু সবার মাথায় একটু একটু করে দিয়ে দেওয়া যায় যে আসলে এটা কেমন হওয়া উচিত, কিভাবে তাহলে আসলে মানুষ ট্রুলি শ্রদ্ধাটা করবে, সেটা আমার কাছে, সেইগুলো নিয়ে কাজ করতে পারলে আমার ভালো লাগবে আর কি। আমার একটা ফ্যামিলিটার আয়োজনের কথা শুনছিলাম, সেটার কি প্ল্যান? সেটা প্ল্যান এই সামনেই আসছে, এখনও আমরা রিভিল করিনি ডেটটা। তো অ্যাক্টর্স ফ্যামিলিটাই সেদিন আসলে সব অ্যাক্টররা তাদের কোর ফ্যামিলি নিয়ে হাজির হয়, সবার সাথে সবার দেখা হয়। সেটা একটা আনন্দের দিন হয় অ্যাক্টরদের জন্যে। সেটা প্ল্যান আসলে সামনে আসছে, এটা একটু আপাতত। আচ্ছা, আমরা শুনেছিলাম গত বছর বাংলাদেশ টেলিভিশনের প্যাকেজ প্রিভিউ কমিটিতে 15 জনের সদস্যের আপনি একজন ছিলেন। সেখানে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? কাজের অভিজ্ঞতা, প্যাকেজ প্রিভিউ কমিটির কাজের অভিজ্ঞতাটা আসলে কেমন? প্রথমত এটা খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশ টেলিভিশনের মতো একটা জায়গায় প্যাকেজ প্রোগ্রাম আসলে নেই, ওভাবে প্যাকেজ প্রোগ্রাম নেই। তো এই প্যাকেজ প্রোগ্রাম নেই, এটা খুবই হতাশার। এটার কিছু কিছু কারণ আমরা চেয়েছি আমাদের মতো করে, কিন্তু হয়তো আমরা ওটার এখতিয়ার বোধহয় আমাদের নেই যে এটার কারণটা অনুসন্ধান করে সেই কারণগুলোকে সলভ করা, যেন বেশি বেশি প্যাকেজ অনুষ্ঠান আমাদের বিটিভিতে আসে। কারণ শুধু কমিটিতে আছি কিন্তু দেখার কিছু নেই, এটা খুবই এম্বারেসিং এবং এটা কেমন যেন আর কি। এবার একটু আপনার পরিবারের গল্প শুনতে চাই। আপনার বাবা শ্রদ্ধেয় ফয়জুল সালেহীন এবং আপনার মা শ্রদ্ধেয়া খালেদা বেগম, তাদেরকে নিয়ে একটু জানতে চাই। আমার বাবা আহমেদ ফাইজুল সালেহীন, উনি জার্নালিস্ট, উনি কলামিস্ট, ওনার বেশ কিছু কলাম সংকলনের বই আছে এবং গল্পের বই আছে। উনি দৈনিক বাংলায় অনেকদিন অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে চাকরি করেছেন, শেষে ইত্তেফাকে করেছেন। এখন উনি শুধু কলাম লেখেন, বিভিন্ন পত্রিকায় গল্প লেখেন। উনি ভালো আছেন এবং আমার কাছে খুব আদর্শ মানুষ হচ্ছে বাবা। আমি আসলে ওনার মতো হতে চাই আর কি। এক্স্যাক্টলি, আমরা ফেসবুকে দেখেছি আপনি ইন্ট্রোতে লিখেছেন ফাদার ফিল্ম মেকার, খুব দৃষ্টিনন্দন একটা জায়গা। একটু জানতে চাই যে আপনার স্ত্রী শর্মিমালা এবং আপনার দুজন সন্তানকে নিয়ে কেমন কাটছে সময়, পরিবার, সংসার? সংসার খুবই ভালো কাটছে, দুই সন্তান নিয়ে খুবই হ্যাপি। একটু আছে যে শর্মিমালা, ও তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, কিন্তু আমি জানি না ওর এই ফ্রাস্ট্রেশন বা দুঃখ আছে কিনা, কারণ সেটা নিয়ে কথা হয় না। কিন্তু আমার কাছেই মাঝে মাঝে মনে হয় যে ও খুবই গুণী অভিনেত্রী, কিন্তু অনেক দিন ধরে কাজ করছে না। তো এটা হয়তো ওর কোথাও একটু মাঝে মাঝে হয়তো খারাপ লাগে আর কি। তো আমি চাই ও আবার কাজ শুরু করুক, ভালো থাকুক। আর আমার ওখানে লেখা হচ্ছে আ ফাদার আ ফিল্ম মেকার। তো এটা হচ্ছে যে আমি যখন আসলে, আমার মনে আছে যে আমার ছেলে যখন হয়েছে, যেদিন হয়েছে সেদিন আইয়ুব বাচ্চু ভাই মারা গেছেন এই একই দিনে আর কি। তো সেদিন
যাই হোক, তো সেই দিন আমি একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমার ছোটবেলার স্মৃতি, নস্টালজিয়া, সেই তুমি গান, মহল্লার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, তখন স্পিকারে গান বাজছে। ওই সময়ের রিয়েলিটিটা অন্যরকম ছিল। তো আমার ওইগুলোও আছে। আবার বাবা হওয়ার অনুভূতি, আমার স্ত্রী অপারেশন থিয়েটারে ঢুকছে, তার অপারেশন হবে, আমি আমার সন্তানের মুখ দেখব, এক্সাইটমেন্ট, একটা কমপ্লেক্স এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে আমি গিয়েছি সেই দিনটায়। তো তারপর যখন আসলে আমি আমার ছেলেকে কোলে নিই, তখন আমি রিয়েলাইজ করেছি, যেহেতু ফ্যামিলির জায়গায় আসলেন, তখন আমি রিয়েলাইজ করেছি আসলে বাবা কি। হয়তো বাবার প্রতি ভালোবাসা আছে, সেটা সবার থাকে, তাই এই রকম জায়গা থেকে, কিন্তু আসলে বাবা বিষয়টা কি, বাবা ব্যাপারটা কেমন, সেই দিন আমি রিয়েলাইজ করেছি যে বাবারা কোন কোন প্রসেস, কোন কোন জীবন আচরণের মধ্যে দিয়ে আসলে একটা সন্তানকে বড় করে তোলে। তো সেইটা আমার কাছে মনে হচ্ছে ওইটা হওয়া অনেক ইম্পর্টেন্ট, রাদার ফিল্ম মেকার, রাদার গেটিং এনি পোস্ট। সত্যি এটা অন্যরকম একটা ভাবনা, এবং বাবা মা দুজনের ক্ষেত্রেই ব্যাপারটা তাই আর কি। এবার একটু আপনার স্টুডেন্ট লাইফের গল্প শুনতে চাই। পড়াশোনা করেছেন মতিঝিল মডেল হাই স্কুল, পরে ঢাকা সিটি কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পড়াশোনার সময়কালেই কি নিজে নির্মাতা হবেন বা অভিনেতা হবেন, এই ভাবনাটা পোষণ করেছিলেন? প্রথমত একদম পড়াশোনার সময়ই, ইন্টারমিডিয়েটের পর থেকে আর কি। ইন্টারমিডিয়েটের পর থেকে আসলে আমি খুব আড্ডাবাজ ছিলাম আর কি। তো আমি বন্ধুদের সাথে যখন গল্প করতাম, কোনো একটা ঘটনার বর্ণনা দিতাম, তখন আমার কিছু সিনিয়র বন্ধুও ছিল, যারা প্রচুর মুভি টুভি দেখতো। তো তারা আমাকে মাঝে মাঝেই বলতো যে এই তুই কিন্তু পরিচালক হইতে পারিস। হ্যাঁ, তো আচ্ছা, ওকে। তা আর এর মধ্যে তো এমনি একটু বই পড়া, এইসব প্র্যাকটিস তো ছিলই বাবার কারণেই। আমাদের বাসায় বিশাল লাইব্রেরি এখনও আছে। তো সেইগুলোর কারণে তারপরে আস্তে আস্তে ওকে, একদমই বেসিক যে বইগুলো চলচ্চিত্র নিয়ে মানুষ পড়ে, সত্যজিৎ রায়ের বইগুলো, তো ওইগুলো পড়া শুরু করলাম। তো ওই পড়তে তারপরেই আসলে ওই যে জগন্নাথে যে আমি পড়েছি, আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি, কিন্তু সেইটা আমি দুষ্টুমি করে বলি যে ওইটা আসলে আব্বাম্মা করেছে, কারণ ওনারাই প্রেশার দিয়ে ঠিক আছে মাস্টার্সটা করতে হবে, বাংলাদেশের কালচারে মাস্টার্স না করলে কেমন দেখায়। তো ওই জায়গা থেকে মাস্টার্সটা করেছি মোটামুটি একটা রেজাল্ট নিয়ে। কিন্তু আমি তখন থেকেই ওই পড়ালেখাটা চালু রেখেছি। তখন নানান জায়গা থেকে বই কালেক্ট করা, ডিরেকশন রিলেটেড, ওই করতে একটা সময় পর্যন্ত, মানে যখন আমি প্রথম প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করি, তো যেদিন কাজ করা শুরু করি তার আগ পর্যন্ত আমি আসলে প্র্যাকটিক্যালি ক্যামেরা দেখিনি, কিন্তু আমার ক্যামেরার ম্যানুয়াল মুখস্থ ছিল, মানে প্রফেশনাল ক্যামেরা, বই পড়ে। তো ওই রকম একটা সময় গিয়েছে। এইটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফ থেকে এই ট্রান্সফরমেশনের টাইমটা। আচ্ছা, তো এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। আপনাকে তো আমরা রাজীব সালেহীন নামেই চিনি, তবে আপনার পুরো নামটা কি? খালেদ আহমেদ সালেহীন, রাজীব। দাগি সিনেমাতে নিশান এবং বাবু ছাড়া আপনার আর কোন চরিত্রটা ভীষণ প্রিয়? সুনেরার ক্যারেক্টারটা। আপনাকে বেশ কিছু অপশন দেব, ভালো লাগার জায়গা থেকে র্যাঙ্কিং করতে হবে। দাগির নিশো, বরবাদের শাকিব খান, জঙ্গলির সিয়াম আহমেদ এবং চক্কর ৩০২ এর মোশাররফ করিম। আপাতত তো আমি দাগি ছেড়ে কোথাও যেতে পারবো না, সো দাগির আফরান নিশো। মোশাররফ ভাই আমার খুবই কাছের বড় ভাই এবং ট্রিমেন্ডাস অ্যাক্টর। মোশাররফ করিম। সাকিব খান, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার অফ বাংলাদেশ, সো সাকিব খান, তারপর সিয়াম। গুণী নির্মাতা শিহাব শাহিনের একটা সিক্রেট বলুন যেটা আমরা জানি না। সেটা হচ্ছে যে শাহিন ভাইকে দেখতে মনে হয় অনেক গম্ভীর, অনেক রাজভারী, কিন্তু আসলে উনি খুবই শিশুর মতো সরল আর কি। আপনার সাথে কথা বলে, আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। আপনার আপকামিং সবগুলো কাজের জন্য অনেক শুভকামনা তো থাকবেই। বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ।